তার গান শুনতে চাই। শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঠিক আছে, আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু বলবেন। আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু বলবেন। হ্যাঁ, হ্যাঁ। দিনা খাতুন, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, রাজীব আল হাসান, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই। হ্যাঁ, আমি সালাম দিয়েছি, হয়তো শুনতে পারেন নাই। আবারও সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আহ, আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু জানাবেন। আর শাহাদত রাকিব, ওয়ালাইকুম আসসালাম ভাই। মির্জা মাহি, ওয়ালাইকুম আসসালাম ভাই। শানজানা শামজি, ওয়ালাইকুম আসসালাম ভাই। শ্যামলী ইলিনা, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু বলেন।
যে ওকে ওকে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা চলে যাই আজকে ক্লাসে। আমরা চলে যাবো, ডিরেক্ট চলে যাবো ক্লাসে, কোনো কথা না বাড়াই। আমাদের আজকে হচ্ছে মুক্তিযুদ্ধ। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার? ওকে আচ্ছা, আজকে আমাদের ক্লাস হচ্ছে মুক্তিযুদ্ধ, না? ৭০ নির্বাচন শেষ করেছিলাম, তাই না? আচ্ছা, গতদিন কোথায় শেষ করেছি একটু বলেন তো। ও, শাহনাজ নূর, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। শাহনাজ নূর, আছি, ভালো আছি। আচ্ছা আচ্ছা, ঠান্ডা লাগতেছে না? আর আপনাদের কি ঠান্ডা ঠান্ডা লাগতেছে নাকি, বুঝলাম না। দেখেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, হ্যাঁ, বাংলাদেশের বাংলাদেশের মুক্তিযুদ্ধ আজকে শেষ করে দিব, হ্যাঁ। ওকে আচ্ছা, প্রথম সাময়িক শাসন, না? ঠিক আছে। আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে 71 সালে চলে যাব। আমরা যা লিখবো 1971 সাল, এখন থেকে যা পড়বো সবগুলাই 1971 সাল, ঠিক আছে? এটা একটু মাথায় রাখেন। আমরা চলে যাব 2 মার্চ 1971, 2 মার্চ 1971, ঠিক আছে? 2 মার্চ 1971 কি হয়েছিল দেখেন। 2 মার্চ 1971 যেটা হয়েছিল সেটা হচ্ছে যে, আচ্ছা, 2 মার্চ 1971 দেখেন,
দেখেন, বলা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব কর্তৃক। দেখেন, বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা, ও আচ্ছা, সামরিক শাসন। তাহলে একবার রিভিউ দিই। হ্যাঁ, দেখেন 66 6 দফা পড়ার দরকার নাই, 62 শুধু শিক্ষা আন্দোলন পড়বেন। ঠিক আছে, 62 শিক্ষা আন্দোলন পড়েন। 62 শিক্ষা আন্দোলনটা ভালো। কেন? ওটা থেকে প্রশ্ন আসবে যে পাকিস্তান আমলে প্রথম শিক্ষা আন্দোলন হয় কত সালে? পাকিস্তানের প্রথম শিক্ষা আন্দোলন, প্রথম এবং শেষ একটাই, পাকিস্তানের প্রথম শিক্ষা আন্দোলন 1962 কিন্তু। হ্যাঁ, 1962 সাল। ঠিক আছে, এরপর 66 6 দফা বঙ্গবন্ধু, এটা পরীক্ষা আসবে না, লাগবে না। আগরতলার ষড়যন্ত্র মামলা, এটা একবার দেখেন, পরীক্ষা আসবে না। 69 গণঅভ্যুত্থান, এটা লাগবে আমাদের। 69 গণঅভ্যুত্থান একটু লাগবে, আমি একটু বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, দেখেন 69 গণঅভ্যুত্থান, ছাত্ররা 11 দফা ঘোষণা করে। দেখেন, ছাত্রদের 11 দফা 69 গণঅভ্যুত্থানে। তো প্রথম যে ছাত্রটা শহীদ হয় তার নাম হচ্ছে আসাদুজ্জামান আসাদ। এই আসাদ 20 জানুয়ারি 1969 সালে পুলিশের গুলিতে হচ্ছে মারা যায়। ঠিক আছে, আসাদ হচ্ছে 20 জানুয়ারি 1969 সালে কিন্তু হচ্ছে মারা যায়। ঠিক আছে, তো এই যে 20 জানুয়ারি পরবর্তীতে আসাদ দিবস ঘোষণা করা হয়, আর ঢাকা গেটের নাম পরিবর্তন করে বর্তমানে নামকরণ করা হয়েছে কি? আসাদ গেট। আবার আসাদের স্মৃতি রক্ষার্থে কিন্তু ওই কবি শামসুর রহমান আসাদের 60 নামে একটা কবিতা লেখে। তো 69 গণঅভ্যুত্থানে প্রথম যে ছাত্রটা শহীদ হয় সেটা হচ্ছে আসাদ। এরপর দেখেন, গণঅভ্যুত্থান তো বিভিন্ন ছাত্রদের সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল সবাই মিলেই কিন্তু গণঅভ্যুত্থানে কিন্তু অংশগ্রহণ করে কিন্তু। ঠিক আছে, ছাত্ররা স্যাক এবং 8টা রাজনৈতিক দল মিলে ড্যাক নামে সংগঠন গড়ে তোলে। ছাত্ররা 11 দফা ঘোষণা করলো, আসাদ নিহত হলো পুলিশের গুলিতে। এই আসাদ আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিল। ঠিক আছে, তো এরপর যেটা হইলো, ওই যে আগরতলার ষড়যন্ত্র মামলার আসামি ছিল না, টোটাল কয়জন? 35 জন না? 35 জন, তার মধ্যে 17 নম্বর আসামি। এই 17 নং আসামি ছিল সার্জেন্ট জহুরুল হক। হ্যাঁ, সার্জেন্ট জহুরুল হক। এই সার্জেন্ট জহুরুল হক কি করেছিল? 15 ফেব্রুয়ারি, এই লেখার দরকার নেই এগুলো, 15 ফেব্রুয়ারি 1969 সালে জেলখানায় পুলিশের গুলিতে, মানে পুলিশ তাকে হচ্ছে লাগবে না, আপনারা যে কোনো একটা বই পড়েন, লাগবে না, 69 গণঅভ্যুত্থানের প্রশ্ন হচ্ছে না। আমি তো রিসেন্ট কতগুলো পরীক্ষা দিলাম, আসতেছে না। কিছু বিষয় স্কিপ করা যদি যাই, চলে যান, স্কিপ করে কিচ্ছু হবে না, খালি জেনে রাখেন তাহলে হবে। দেখেন তো, ওই যে 15 ফেব্রুয়ারি 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা 17 নম্বর আসামি কি হয়? সার্জেন্ট জহুরুল হক মারা যায়। ওকে, এরপর যেটা হইলো সেটা হচ্ছে কি, আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে। তখন সারা দেশে আন্দোলন চলতে থাকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটা ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এরপর দেখেন বলা হচ্ছে 18 ফেব্রুয়ারি 1969 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রসায়ন বিভাগের অধ্যাপক ও তৎকালীন প্রক্টর ডক্টর শামসুজ্জোহা পুলিশের গুলিতে হচ্ছে মারা যান। তো বাধ্য এরপরে যেটা করলো আইয়ুব খান সরকার, আন্দোলন আরো তীব্র আকার ধারণ করলে 22 ফেব্রুয়ারি 1969 সালে যেটা করলো সেটা হচ্ছে
22শে ফেব্রুয়ারি 1969 সালে যেটা হলো, আইয়ুব খান সরকার চাপের মুখে পড়ে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নেয় এবং বাকি আসামিগুলোকে, বঙ্গবন্ধু সহ বাকি আসামিগুলোকে মুক্তি দিয়ে দেয়। এরপর 23শে ফেব্রুয়ারি গিয়ে বঙ্গবন্ধু উপাধি পায় শেখ মুজিবুর রহমান, তৎকালীন ছাত্র নেতা ডাকসু ভিপি তোফায়েল আহমেদ কর্তৃক। তারপর বঙ্গবন্ধু 69 সালে 5 ডিসেম্বর 1969 সালে গিয়ে আবার পূর্ব পাকিস্তানের নাম পরিবর্তন করে বাংলাদেশ নামকরণ করেন। এরপর আমাদের 70-এর নির্বাচন চলে আসে। 70-এর নির্বাচন জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়। জাতীয় পরিষদের মোট আসন ছিল 169, এর মধ্যে আওয়ামী লীগ লাভ করে 167টি, আর জাতীয় পরিষদের আসন ছিল 310টি, তার মধ্যে আওয়ামী লীগ লাভ করে 298টি। জাতীয় পরিষদের যে 169টা আসন, তার মধ্যে 162টি নির্বাচিত, 60টা সংরক্ষিত নারী আসন। ওই 162টার মধ্যে আওয়ামী লীগ পায় 160টি, আর সংরক্ষিত নারী আসন 60টা যোগ দিলে হয়ে যায় 167টি। এরপর 310টা যে আসন ছিল, তার মধ্যে প্রাদেশিক পরিষদে 300টা নির্বাচিত, 10টা সংরক্ষিত। তো 300টা নির্বাচিত আসনের মধ্যে আওয়ামী লীগ লাভ করে 288টি, আর সংরক্ষিত নারী আসন 10 যোগ দিয়ে 10টি দিয়ে 298টি। ঠিক আছে, এই পর্যন্তই। এরপর আমরা 71-এ চলে আসবো। এগুলো থেকে প্রশ্ন তেমন হচ্ছে না, স্কিপ করে গেলাম। অ্যাপ্লাই, ওটা ঠিক করা যায় তো, সংশোধন করে নেবেন, সমস্যা নাই। রসনরাজ, ওটা ঠিক করে নেবেন, সংশোধন করা যায়। ঠিক আছে, ওকে। তার মানে আমরা 71 সালটাকে এখন গুরুত্ব দিয়ে পড়বো। দেখেন, 71 সালের 2 মার্চ 1971 কি হইলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়। এই পতাকা উত্তোলন করেছিলেন কিন্তু হচ্ছে তৎকালীন ডাকসু ভিপি আসামা আব্দুর রব। ঠিক আছে, এটি ছিল মানচিত্র খচিত পতাকা। ঠিক আছে, এটি ছিল মানচিত্র খচিত পতাকা, মানচিত্র খচিত পতাকা। এই পতাকার ডিজাইনার ছিল, এই পতাকার ডিজাইনার ছিলেন, এই পতাকার ডিজাইনার ছিলেন শিবনারায়ণ দাস। শিবনারায়ণ দাস। এই পতাকার ডিজাইনার ছিল কে? শিবনারায়ণ দাস। এই পতাকার ডিজাইনার ছিল কে? শিবনারায়ণ দাস। কোন পতাকা ছিল দেখেন, আপনাদের একটু দেখাই। যদি দেখেন, এই যে সবুজের মাঝে লাল বৃত্ত, তার মাঝখানে হলুদ রঙের মানচিত্র, এটা ছিল বাংলাদেশের প্রথম পতাকা। এটা ছিল বাংলাদেশের হচ্ছে প্রথম পতাকা। এটা বাংলাদেশের প্রথম পতাকা। এই পতাকায় শিবনারায়ণ দাস অঙ্কন করে। তাহলে বাংলাদেশের প্রথম যে পতাকা, সবুজের মাঝে লাল বৃত্ত, তার মাঝখানে হলুদ রঙের মানচিত্র। এখন দেখেন আমাদের বর্তমান পতাকা। বর্তমান পতাকা কি? বর্তমান পতাকা দেখেন, বর্তমান পতাকা, আমাদের বর্তমান পতাকা হচ্ছে কি? সবুজের মাঝে লাল বৃত্ত, সবুজের মাঝে লাল বৃত্ত। আমাদের যে বর্তমান পতাকা সেটা হচ্ছে কি? ওই যে সবুজের মাঝে লাল বৃত্ত।
এটা আমাদের বর্তমান পতাকা, ঠিক আছে? এটা আমাদের বর্তমান পতাকা, সবুজের মাঝে লাল বৃত্ত, ঠিক আছে? এই পতাকার ডিজাইনার কে? আর আচ্ছা, এই পতাকার ডিজাইনার কামরুল হাসান। কামরুল হাসান, এই পতাকার ডিজাইনার কিন্তু হচ্ছে কামরুল হাসান, ঠিক আছে? আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কিন্তু হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? আচ্ছা, 10:6 বা 5:3। তাহলে দেখেন 71 সালে যেটা হলো সেটা আমাদের বাংলাদেশে প্রথম পতাকা উত্তোলন করা হয়। প্রথম পতাকা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। এই পতাকা উত্তোলন করেছিলেন হচ্ছে তৎকালীন ডাকসু ভিপি আসামা আব্দুর রব। আসামা আব্দুর রব, ঠিক আছে? তো আমাদের, হ্যাঁ, 10:6 5:3, ঠিক আছে? হ্যাঁ, তো দেখেন এটা কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু প্রথম পতাকা। এটা কিন্তু প্রথম যে পতাকার ডিজাইনার শিবনারায়ণ দাস। এই পতাকায় কিন্তু উত্তোলন করা হয়েছিল 2 মার্চ 1971 সালে। 2 মার্চ আমাদের বর্তমান কি জাতীয় পতাকা দিবস না? জাতীয় পতাকা দিবস। এরপর দেখেন আমাদের যে বর্তমান পতাকা, এই পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। এই পতাকাটি গৃহীত হয় 17 জানুয়ারি 1972 সালে। বর্তমান পতাকাটা গৃহীত হয় কিন্তু হচ্ছে 17 জানুয়ারি 1972 সালে, ঠিক আছে? এই পর্যন্ত হইলে একটু কাইন্ডলি বলেন তো, এই পর্যন্ত হইলে একটু কাইন্ডলি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যালো, আইকন থেকে। ও রাফি, হ্যাঁ হ্যাঁ, কেমন আছো ভাই? বলো। হ্যাঁ, আছি ভালো। রাজশাহীতে আসছো? বলো কি অবস্থা। ও, তাহলে কালকে বিকেলে একটু কষ্ট করে পাঠা দাও, এসে যেন রুটিন টুটিন নিয়ে যায়। হ্যাঁ, 1500 টাকা। বাংলা সাধারণ জ্ঞান 2টা। হ্যাঁ হ্যাঁ, ও সাম্প্রতিক ক্লাসও পাবে, অসুবিধা নেই, ঠিক আছে? ক্লাস করা দিব ওদের। ঠিক আছে রাফি, তাহলে কালকে বিকেলে 4টার দিকে থাকবো, পাঠা দিও ভাই। হ্যাঁ, আচ্ছা ভাই, ওকে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে না? ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে 3 মার্চ, 3 মার্চ 1971। 3 মার্চ 1971। শুনেন, মুক্তিযুদ্ধ একটু কম পড়াচ্ছি, আপনিও কম পড়েন, সমস্যা নেই। বলা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার, স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ পল্টন ময়দানে। এরপর আবার কি করা হয়? 3 মার্চ 1971 সালে, 3 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু সমগ্র বাংলাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দেন। এরপর 3 মার্চ 1971 সালে 3 মার্চ 1971 সালে
সমগ্র বাংলাদেশে সমগ্র বাংলাদেশে একযোগে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় পতাকা উত্তোলন করা হয় ও আমার সোনার বাংলা গানটি গাওয়া হয় এবং এই দিনে আমার সোনার বাংলা গানটিকে আমার সোনার বাংলা গানটিকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়। জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়। এই পর্যন্ত হইলে একটু বলেন। হ্যাঁ, দেখেন 3 মার্চ 1971 যেটা করা হলো, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পাঠ করেন তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ। আচ্ছা, 3 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু সমগ্র বাংলাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দেন। আবার ওই দিনে 3 মার্চ 1971 সালে সমগ্র বাংলাদেশে একসাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং আমার সোনার বাংলা গানটি গাওয়া হয়। আচ্ছা, পতাকা বাদ দেওয়া হলো, ওই যে সবুজ, বাংলাদেশে হচ্ছে রক্তের রং কি লাল নয়, ওই যে সবুজের মাঝে লাল, ঠিক আছে। এই মানে মূলত হলুদটা বাদ দেওয়া ছিল এই কারণে, মানে সবুজ বাংলাদেশের প্রকৃতি হচ্ছে সবুজ প্রকৃতি, সাথে হচ্ছে ওই যে মানে রক্তের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, লাল স্বাধীনতা, এই কারণে মাঝখানে লাল রংটা হচ্ছে ব্যবহার করা হয়। ঠিক আছে, বুঝলেন শাহাদত হোসেন, শাহাদত রাকিব? ওকে, এই পর্যন্ত হলে একটু বলেন।
ওকে, ঠিক আছে। ওকে, এরপর আচ্ছা, 7 মার্চ 1971 ওই বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেন রেসকোর্স ময়দানে। বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেন রেসকোর্স ময়দানে। রেসকোর্স ময়দানে ময়দানে বর্তমান হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। বর্তমান হচ্ছে কি? বর্তমান হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। রেসকোর্স ময়দানের বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেন রেসকোর্স ময়দানে, বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। 4 দফা ঘোষণা করেন। 4 দফা ঘোষণা করেন। এর পরীক্ষায় প্রশ্ন আসবে না এটা। এরপর নিচের লাইনটা খুবই ইম্পর্টেন্ট হবে, দেখেন। 19 মার্চ 1971 সালে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে। গড়ে ওঠে জয়দেবপুর গাজীপুর। আচ্ছা, জয়দেবপুর চৌরাস্তায় মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য স্থাপন করা হয়, যার নাম জাগ্রত চৌরাঙ্গী। এর স্থপতি, মানে জাগ্রত চৌরাঙ্গী এর স্থপতি আব্দুর রাজ্জাক। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে হচ্ছে জয়দেবপুর গাজীপুর। ঠিক আছে। এখানে এই জয়দেবপুর চৌরাস্তায় মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য স্থাপন করা হয়, যার নাম হচ্ছে জাগ্রত চৌরাঙ্গী। এটার স্থপতি হচ্ছে আব্দুর রাজ্জাক। ঠিক আছে।
আচ্ছা, হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ, দেখেন, এই পর্যন্ত হইলে বলেন। ওকে, ওকে। এরপর 25 মার্চ 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী পাকিস্তান হানাদার বাহিনী হানাদার বাহিনী ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে নিরীহ বাঙালির উপর উপর যে গণহত্যা চালায় তাকে বলা হয় অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট বা অপারেশন ব্লিজ, BLITZ, ব্লিজ। অপারেশন সার্চলাইটের অপর নাম হচ্ছে অপারেশন ব্লিজ। ঠিক আছে? ঢাকা শহরে ঢাকা শহরে এই অপারেশনের নেতৃত্ব দেয় অপারেশনের নেতৃত্ব দেন মেজর জেনারেল রাও ফরমান আলী। ওকে। এরপর 26শে মার্চ 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু ইপিআর এর ওয়্যারলেসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। ঠিক আছে? এই 26শে মার্চ কিন্তু বাংলাদেশের স্বাধীনতা দিবস। স্বাধীনতা ও জাতীয় দিবস। 1980 সালে মেজর জিয়াউর রহমান জাতীয় দিবস ঘোষণা করে 26শে মার্চকে। মেজর মানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে, জিয়াউর রহমান না বঙ্গবন্ধু? আওয়ামী লীগ থাকলে দিবেন হচ্ছে বঙ্গবন্ধু, বিএনপি থাকলে দিবেন জিয়াউর রহমান। কাহিনী শেষ। এটা নিয়ে আর কোনো বাড়তি কিছু বলার দরকার নেই। ঠিক আছে?
ওকে, ওকে। এরপর এরপর 28শে মার্চ 1971 সালে, আচ্ছা, মেজর জিয়াউর রহমানের অনুরোধে মেজর জিয়াউর রহমানের অনুরোধে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রের নাম বেতার কেন্দ্রের নাম স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বিপ্লবী শব্দটি বাদ দিয়ে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বিপ্লবী শব্দটি বাদ দিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামকরণ করা হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামকরণ করা হয়। অর্থাৎ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আগে নাম ছিল স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র, ওইখান থেকে বিপ্লবী শব্দটি হচ্ছে বাদ দেওয়া হয়। হ্যাঁ, আপা থাকলে মুজিব, কালা থাকলে জিয়া। বাহ, বলাফান পারে রে ভাই। ওকে, এরপর এই পর্যন্ত হইলে বলেন। হৃদয়ের ভালোবাসা হৃদয়ে পুষে রাখি, আমার চোখে শুধু তোমায় ভালো করে যত্নে মাখি, শুধু তুমি তুমি করে তোমার কথা বলা বারণ, কষ্ট আমায় করেছে বরণ, তোমার বুকে রক্ত ক্ষরণ, তুমি কি শুনতে পাও, তুমি তো আমার নও, তুমি কি শুনতে পাও, তুমি তো আমার নও। হয়েছে এই পর্যন্ত? আলামিন, ওকে, ঠিক আছে। এরপর দেখেন যেটা হইলো, বঙ্গবন্ধুকে তো 26শে মার্চে গ্রেপ্তার করে নিয়ে চলে যাওয়া হয়েছে। 28 তারিখে পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগার নিয়ে বন্দি করে রাখা হয়। এরপর তাজউদ্দিন আহমেদ এই 28শে জানুয়ারি যশোরের বেনাপোল দিয়ে ভারতে চলে যায়, গিয়ে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করে ভারতের সাহায্য প্রার্থনা করে। তারপর যেটা হয়েছিল সেইটা হচ্ছে ওই 10 এপ্রিল তাজউদ্দিন আহমেদ অস্থায়ী সরকার মানে মুজিবনগর সরকার গঠন করে। হ্যাঁ,
এটা গঠন করেছিল কিন্তু হচ্ছে ত্রিপুরা আছে না, বাংলাদেশের পূর্ব দিকে যে রাজ্য, ভারতের রাজ্য ত্রিপুরা, ওই ত্রিপুরার রাজধানী আগরতলায় মুজিবনগর সরকার বা বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার বা বিদেশি সরকার বা প্রবাসী সরকার গঠন করা হয়। ঠিক আছে। আচ্ছা, তো 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয় ভারতের ত্রিপুরা অঙ্গরাজ্যের রাজধানী আগরতলায়। তাজউদ্দিন আহমেদ এটা গঠন করে। এরপর ওই দিনেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়। ঠিক আছে। দেখেন, 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হলো, আবার স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হলো। এরপর 17 এপ্রিল গিয়ে কি হইলো, তৎকালীন মানে মেহেরপুর জেলার ভবের পাড়ার বৈদ্যনাথ তলা রামবাগানে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। ওই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেছিলেন আব্দুল মান্নান, আর যিনি শপথ বাক্য পাঠ করাইছিলেন তিনি হচ্ছে অধ্যাপক এম ইউসুফ আলী। এরপর যেটা হয়েছিল সেটা হচ্ছে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট বা অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী অবসরপ্রাপ্ত, স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এইচ এম কামারুজ্জামান, আর পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মুস্তাক। মুজিবনগর সরকার গঠন হয়ে গেল, ওই শপথ গ্রহণ করলো ওই দিনে। আচ্ছা, এরপর সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হলো আতাউল গনি উসমানীকে। ঠিক আছে। এখান থেকে আমরা পড়বো মুজিবনগর সরকার তো মন্ত্রী পরিষদের সদস্য ছিল 6 জন, আর মন্ত্রণালয় ছিল 12টি। আর মুক্তিযুদ্ধের যে উপকমিটি ছিল, ওই উপকমিটির সদস্য ছিল কিন্তু হচ্ছে 9 জন। মাওলানা ভাসানী তার প্রধান ছিল। হ্যাঁ, এগুলো যে কোনো বই আছে, একবার করে দেখেন। এগুলো স্কিপ করতেছে এই কারণে এগুলো থেকে প্রশ্ন হচ্ছে না। আমি জাস্ট বলে যাচ্ছি, আমি সেক্টর কমান্ডার পড়াবো, এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপরে দেখেন আমরা চলে যাব হচ্ছে বাংলাদেশের সেক্টর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর ও সেক্টর কমান্ডার। মুক্তিযুদ্ধের সেক্টর ও সেক্টর কমান্ডার। ঠিক আছে। এইটার আসলে সফট কপি বলতে প্রত্যেকটা বই একই রে ভাই, আমার যেটা সফট কপি লাগবে আমি দিয়ে দিব ভাই। ঠিক আছে, এটা সফট কপি নেওয়ার দরকার নয়। যে আমি দিয়েছি অনেকে 4 থেকে 6 যে লেকচার শিট দিয়েছেন আপনাদের কাছে, ওইখানে কিন্তু আছে এই বিষয়গুলো আছে। 4 থেকে 6 যে লেকচার শিট দিয়েছে না, পিডিএফ দিয়েছেন, আপনাদের অনেকে নক দিয়েছি না, তো ওইখানে কিন্তু আছে। আর যদি কারোর লাগে তাহলে আমাকে একটু নক দিন আমার আইডিতে, ফেসবুক আইডিতে, আমি দিয়ে দিব রে। ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপে নক দিন, আমি দিয়ে দিব রে। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় কি করলো, আতাউল গনি উসমানীকে বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিল। এই আতাউল গনি উসমানী কি করলো, সমগ্র বাংলাদেশকে 11টা সেক্টর ও 64টা সাবসেক্টর, 64টা হচ্ছে সাবসেক্টর, 11টা সেক্টর 64টা সাবসেক্টরে বিভক্ত করে। ঠিক আছে। আমাদের বর্তমান জেলা কিন্তু 64টা। আচ্ছা, আমাদের বর্তমান বিভাগ কয়টা? 8টা না? মুক্তিযুদ্ধের সময় বিভাগ ছিল কিন্তু 4টা, আর জেলা ছিল 19টা। মুক্তিযুদ্ধের সময় বিভাগ ছিল 4টা, জেলা ছিল 19টা, বিভাগ ছিল হচ্ছে 4টি। হ্যাঁ, আর বর্তমানে তো আমাদের বিভাগ হচ্ছে 8টি, কিন্তু মুক্তিযুদ্ধের সময় বিভাগ ছিল 4টি, জেলা ছিল 19টি, সেক্টর ছিল 11টি, সাব সেক্টর হচ্ছে 64টি। ঠিক আছে, সাব সেক্টর কয়টি? 64টি। দিনা খাতুন, দিনা ওকে। গান ওই মাঝে মাঝে বের হয় না, আমি কি করবো, গুনগুন করে গায়ে ভাল লাগে না, তাই অন্য কোনো কারণ। তাহলে মুক্তিযুদ্ধের সময় সেক্টর ছিল হচ্ছে 11টার, সাব সেক্টর 64টা, জেলা ছিল হচ্ছে 19টা, বিভাগ ছিল হচ্ছে 4টা। এই পর্যন্ত হয়েছে বলেন তো একটু, এই পর্যন্ত হয়েছে? তুমি
তো আমার শুনতে কি পাতেন হৃদয়ে না বলা কথা, শুনতে কি পাও কেন মন কাঁদে অযথা। এই যে দেখেন বাংলাদেশ। আচ্ছা, এই ইয়াসির আরাফাত, আপনি আমাকে একটু নক দিন ভাই, আমি সফট কপি দিবনি। হ্যাঁ, আমি সফট কপি দিবনি ভাই, ঠিক আছে, মানে পিডিএফ আমি দিয়ে দিবনি। দেখেন, মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশে 11টা সেক্টর 64টা সাব সেক্টরে ভাগ করা হয়। তখন তো জেলা ছিল মাত্র 19টা। এই যে এখানে 1 নম্বর সেক্টর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, ঠিক আছে, কক্সবাজার, এই ফেনী, এই অঞ্চলটা টোটালি হচ্ছে 1 নম্বর সেক্টর ছিল। 2 নম্বর সেক্টর ছিল হচ্ছে 2 নম্বর সেক্টর ছিল ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, এই তার পার্শ্ববর্তী অঞ্চল। 3 নম্বর সেক্টর ছিল, ঠিক আছে, 3 নম্বর সেক্টর ছিল হচ্ছে গাজীপুর, তার পার্শ্ববর্তী অঞ্চল। ওকে, ঢাকার কিছু ছিল, কিশোরগঞ্জ পর্যন্ত ছিল আর কি। 4 নম্বর সেক্টর ছিল সিলেট, তার পার্শ্ববর্তী অঞ্চল। 5 নম্বর সেক্টর ছিল সিলেটের কিছু অংশ, মৌলভীবাজার, হবিগঞ্জ। 6 নম্বর সেক্টর ছিল হচ্ছে রংপুর, দিনাজপুর বিভাগ, ঠিক আছে। দেখেন, 6 নম্বর সেক্টর ছিল হচ্ছে রংপুর, দিনাজপুর। 7 নম্বর সেক্টর ছিল কিন্তু হচ্ছে রাজশাহী বিভাগ, এক কথায় রাজশাহী বিভাগ, রাজশাহী, আমি যদি বলি রাজশাহী, নওগাঁ, চাপাই, বগুড়া, পাবনা, ঠিক আছে, সিরাজগঞ্জ, এই অঞ্চল। 8 নম্বর সেক্টর ছিল ওই যে মুজিবনগর সরকার গঠন করা, শপথ গ্রহণ করলো না, মেহেরপুর, ঠিক আছে। হ্যাঁ, দেখেন, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া, এই অঞ্চলটা ছিল 8 নম্বর সেক্টরের অধীনে। 9 নম্বর সেক্টর ছিল বরিশাল, পটুয়াখালী, এই অঞ্চল। আর 10 নম্বর সেক্টর ছিল নৌ সেক্টর, অর্থাৎ বঙ্গোপসাগর ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 10 নম্বর সেক্টরের অধীনে। আর 11 নম্বর সেক্টর ছিল হচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, এই অঞ্চলটা 11 নম্বর সেক্টরের অধীনে ছিল। তাহলে আবারও বলছি, দেখেন, 1 নম্বর সেক্টর ছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, এই অঞ্চল। 2 নম্বর সেক্টর ছিল ঢাকা, খুবই গুরুত্বপূর্ণ, ফরিদপুর, নোয়াখালী, এই অঞ্চল। 3 নম্বর ঢাকার কিছু অংশ, গাজীপুর, কিশোরগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চল। 4 নম্বর সেক্টর ছিল হচ্ছে সিলেট, তার পার্শ্ববর্তী অঞ্চল। 5 নম্বর সিলেটের কিছু অংশ, মৌলভীবাজার, হবিগঞ্জ। 6 নম্বর হচ্ছে রংপুর, দিনাজপুর, এই অঞ্চল। 7 নম্বর রাজশাহী, এই অঞ্চল, ঠিক আছে, বৃহত্তর রাজশাহী অঞ্চল। 8 নম্বর হচ্ছে মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, সাতক্ষীরা, এইগুলা। এরপর 9 নম্বর হচ্ছে বরিশাল, পটুয়াখালী, এই অঞ্চল, ঠিক আছে। আচ্ছা, এরপরে 10 নম্বর সেক্টর ছিল হচ্ছে বঙ্গোপসাগর। 10 নম্বর সেক্টর ছিল হচ্ছে বঙ্গোপসাগর, ঠিক আছে। 10 নম্বর সেক্টর ছিল হচ্ছে বঙ্গোপসাগর। আচ্ছা, আর 11 নম্বর সেক্টর ছিল হচ্ছে এই ময়মনসিংহ, নেত্রকোনা, ঠিক আছে, ময়মনসিংহ, নেত্রকোনা, এই অঞ্চলগুলো 11 নম্বর সেক্টরে ছিল, ঠিক আছে। আচ্ছা, রওশন, বাপরে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। রাত পারবেন, একটু ট্রাই করেন, সহজ, চোখের মধ্যে ছবিটা। আমি তো ভালো পারিনি, এমনি মোটামুটি শিখছি, চলার মতো, তাই আমি তো কখনো আটক করি না ওইভাবে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ দিয়ে সবার জন্য। আচ্ছা, আমি গ্রুপে বলে দিচ্ছি, কবির ভাই আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে। হ্যাঁ, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকের ক্লাসের লেকচার শিট দিয়ে দেওয়া হবে, কেমন? আর যদি কেউ আমাকে ইনবক্স করেন, তাহলে এই যে আমার নাম্বার, আমাকে ইনবক্স করতে পারেন, আমি দিয়ে দেব ইনশাল্লাহ। 645038558। আচ্ছা, এই পর্যন্ত একটু বুঝলে বলেন তো আমাকে। কেন চিরত গলানো একটি দুপুর তোমার
অপেক্ষায়। কেন যে রাত গলানো একটা দুপুর তোমার অপেক্ষায়। এরপরে দেখেন 11টা সেক্টর কমান্ডারের নাম মনে রাখার টেকনিক। জিয়ার, খাস, 10, বানুর, ওজন, শূন্যতা। দেখেন জিয়ার খাস, জিয়ার খাস, 10 বানুর, ওজন শূন্যতা। দেখেন জিয়ার খাস, 10 বানুর, ওজন শূন্যতা। সেক্টর কমান্ডার হ্যাঁ আছে, ওই 16টা সেক্টর কমান্ডার ছিল তো টোটাল। আমি 10টা মুখস্থ করবো, 10টার মধ্যে থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। দেখেন কোনগুলো। 1 নাম্বার সেক্টর কমান্ডার ছিল হচ্ছে জিয়াউর রহমান, জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান। এরপর 2 নাম্বারে ছিল খালেদ মোশাররফ। 2 নাম্বার কে ছিল? খালেদ মোশাররফ। 3 নাম্বার ছিল হচ্ছে মীর শওকত আলী, সরি কে এম শফিউল্লাহ। 3 নাম্বার ছিল কে? শফিউল্লাহ। 4 নাম্বার ছিল হচ্ছে সিআর দত্ত, সিআর দত্ত মানে চিত্তরঞ্জন দত্ত। 5 নাম্বারে ছিল হচ্ছে মীর শওকত আলী, মীর শওকত আলী। 6 নাম্বারে ছিল হচ্ছে বাশার, উইং কমান্ডার বাশার। 7 নাম্বার হচ্ছে নুরুজ্জামান, মেজর কাজী নুরুজ্জামান। এবারটা 3 নাম্বারে ছিল, হ্যাঁ নুরুজ্জামান। 8 নাম্বার হচ্ছে ওসমান, 8 নাম্বার হচ্ছে আবু ওসমান চৌধুরী। হ্যাঁ, তাতে আমি সংক্ষেপে লিখলাম ওসমান মনে রাখার জন্য, ঠিক আছে। 9 নাম্বারে জতে, এই যে বরকি জ, বরকি জতে জলিল, মেজর জলিল। 9 নাম্বার হচ্ছে জলিল। 10 নাম্বার শূন্য, কোন সেক্টর কমান্ডার ছিল না। আর 11 নাম্বার মানে 10 নাম্বার তো নো সেক্টর, কোন সেক্টর কমান্ডার ছিল না। 11 নাম্বার হচ্ছে মেজর আবু তাহের, 11 নাম্বার হচ্ছে মেজর আবু তাহের। দেখেন তো আবার একবার বলি, দেখেন জিয়ার খাস, 10 বানুর, ওজন শূন্যতা। দেখেন জিয়াউর রহমান 1 নাম্বার সেক্টর কমান্ডার জিয়াউর রহমান। 2 নাম্বার খালেদ মোশাররফ, খাতে খালেদ মোশাররফ। তালেবের সাথে 3 নাম্বারে শফিউল্লাহ, কে এম শফিউল্লাহ। 4 নাম্বারে সিআর দত্ত। 5 নাম্বার হচ্ছে মীর শওকত আলী, ঠিক আছে। 6 নাম্বার হচ্ছে উইং কমান্ডার বাশার। 7 নাম্বারে মেজর কাজী নুরুজ্জামান। 8 নাম্বারে ওতে ওসমান, আবু ওসমান চৌধুরী। 9 নাম্বারে মেজর জলিল। 10 নাম্বারে শূন্য, কোনো সেক্টর কমান্ডার ছিল না, নো সেক্টর। নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা এটা পরিচালনা করতো। আর 11 নাম্বার হচ্ছে আবু তাহের, 11 নাম্বার হচ্ছে আবু তাহের। বুঝা গেলে বলেন, বলে লিখে নেন। কেন যে রোদ গলানো একটা দুপুর তোমার অপেক্ষায়। কেন যে অনেক কথার গল্প জমে মনের কিনারায়। কেন যে বলতে গিয়ে হয় না বলা প্রেমের গদ্য গান।
কেন যে বুকের ভেতর যাচ্ছি পুষে নীরব অভিমান, এইভাবে শত ভাবনায় ভাবি তোমায়, তবু দূরত্বটা শুধুই বাড়ে। ভুল করো রোজ নিয়মে যথাক্রমে, তুমি থাকো আমায় ঘিরে। শুনতে হয়েছে না? ওকে, শাহাদত রাকিব। শুনতে কি পাও তুমি হৃদয়ে না বলা কথা, শুনতে কি পাও রাত কালো। সাব সেক্টর কমান্ডার লাগবে না রাজীব আল হাসান, সাব সেক্টর কমান্ডার লাগবে না ভাই। ওকে, এই পর্যন্ত হয়েছে না? এই পর্যন্ত হয়েছে তো নাকি? একটু নড়াচড়া করেন। সবাই চুপচাপ, কেউ যে কোনো কথা বলে না। তোমায় গড়েছে বিধাতা ছন্দ তরুর মাটি দিয়ে, যেন গড়েছে তোমাকে লাখ বছর সময় নিয়ে। তুমি মানবী নাকি পরি, আমি সেই ভাবনাতে মরি। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, দেখেন যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ কিন্তু চলতেছে। আচ্ছা, বহির্বিশ্বে আমাদের কূটনৈতিক মিশন শুরু হয়ে গেছে, ভারত বাংলাদেশের পক্ষ অবলম্বন করেছে। মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের সাধারণ পরিষদের নিরাপত্তা পরিষদের দুইটা শক্তিশালী দেশ বাংলাদেশের বিরোধিতা করে, একটা হচ্ছে চীন, একটা যুক্তরাষ্ট্র। তারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করে। রাশিয়া বাংলাদেশকে সাহায্য করে, অর্থাৎ রাশিয়া বাংলাদেশের পক্ষে ছিল। ঠিক আছে, তো নিরাপত্তা পরিষদে রাশিয়া 4 বার ভেটো দিয়েছিল বাংলাদেশের পক্ষে। কেন? যুক্তরাষ্ট্র বলছিল যে যুদ্ধ বন্ধ করতে হবে, কিন্তু রাশিয়া বলছে না, বাংলাদেশকে স্বাধীন করে দিতে হবে। রাশিয়া বলছিল না, বাংলাদেশকে স্বাধীন করে দিতে হবে, যার কারণে পরপর 4 বার নিরাপত্তা পরিষদে রাশিয়া হচ্ছে ভেটো প্রদান করে। বাধ্য হয়ে শেষ পর্যন্ত কিন্তু হচ্ছে পাকিস্তান কিন্তু আত্মসমর্পণ করতে কিন্তু বাধ্য হয়। এর আগে কিন্তু যুক্তরাষ্ট্র যেটা করেছিল, ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের তৎকালীন সময়ের সবচেয়ে বড় যে নৌবহর, সপ্তম নৌবহর, সেটা কিন্তু বঙ্গোপসাগরের উদ্দেশ্যে কিন্তু যাত্রা শুরু করে কিন্তু। তো পরে রাশিয়া আবার পাল্টা জবাবের জন্য আবার তারা হচ্ছে নৌবহর পাঠায়। তখন বাধ্য হয়ে যুক্তরাষ্ট্র যেটা হয়েছে সেটা হচ্ছে সপ্তম নৌবহর কিন্তু হচ্ছে ব্যাক করে নিয়ে চলে যায়, আবার ভিয়েতনামে চলে যায়। তো এরপর যেটা হইলো 3 ডিসেম্বর 1971 সালে
পাকিস্তান ভারত আক্রমণ করে বসলে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে এবং বাংলাদেশের মাটিতে এসে ভারত যুদ্ধ করে। হেভি ট্যালেন্টেড একটা জিনিস। এরপর যেটা হলো 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর বাংলাদেশের প্রথম শত্রু মুক্ত জেলা যশোর। যশোর প্রথম শত্রু মুক্ত জেলা। তারপর যেটা হইলো এই 6 ডিসেম্বর ভুটান আবার সকালে বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দেয়। বিকেলে আবার দ্বিতীয় দেশ হিসেবে একই দিনে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। তারপর যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা বিষয় জানা দরকার, কনসার্ট ফর বাংলাদেশ। হ্যাঁ, কনসার্ট ফর বাংলাদেশ এটা আমাদের জানা উচিত। কনসার্ট কনসার্ট ফর বাংলাদেশ, কনসার্ট ফর বাংলাদেশ এটার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ারে আয়োজন করেছিল। যুক্তরাজ্যের শিল্পী হচ্ছে জর্জ হ্যারিসন, যুক্তরাজ্যের শিল্পী জর্জ হ্যারিসন ও ভারতের সেতারাবাদক, বিখ্যাত সেতারাবাদক পণ্ডিত রবি শঙ্কর, এই দুইজন মিলে কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিল। ঠিক আছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ারে। ঠিক আছে। আচ্ছা, মাহিদুল ইসলাম পিনু, না এটা যুদ্ধ জাহাজ, এটা মূলত যুদ্ধ জাহাজ, একসাথে অনেকগুলো যুদ্ধ জাহাজ সেখানে সংরক্ষণ করে রাখা যায়। ঠিক আছে, এটাকে বলা হয় সপ্তম নৌবহর। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই 1 মিনিট ওয়েট করেন। হ্যাঁ, ব্যাটারি চেঞ্জ করতে হবে আপনার। ওকে, আচ্ছা দেখেন, এইখানে দেখেন যেটা বলা হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ। বাংলাদেশের হচ্ছে যে শরণার্থী শিবির ছিল, ভারত যাদেরকে আশ্রয় দিয়েছিল, প্রায় 1 কোটির মতো শরণার্থী আশ্রয় দিয়েছিল। তো ওই শরণার্থী শিবিরের জন্য কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিল যুক্তরাজ্যের শিল্পী হচ্ছে জর্জ হ্যারিসন এবং ভারতের বিখ্যাত সেতারাবাদক পণ্ডিত রবি শঙ্কর। তারা কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিল 1 আগস্ট 1971 সালে। হ্যাঁ, 1 আগস্ট 1971 সালে। এই 1 আগস্ট 1971 সালে যেটা করা হয়েছিল, কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ারে, ম্যাসিডন স্কয়ারে। ঠিক আছে, প্রায় 10 লক্ষ মিলিয়ন, প্রায় 1 কোটি টাকা প্রায় তারা তুলেছিল, যেটা তারা বাংলাদেশের শরণার্থী শিবিরে দান করেছিল। তো এই জর্জ হ্যারিসন কিন্তু হচ্ছে বিটল ব্যান্ড দলের সদস্য ছিল। বিটল ব্যান্ড মানে যে ব্যান্ড ছিল তাদের দলের, গানের যে দলের নাম ছিল সেটা হচ্ছে বিটল ব্যান্ড। তার একটা হচ্ছে সদস্য ছিল এই জর্জ হ্যারিসন, আর একটা ছিল বব ডিলান। এই কনসার্ট ফর বাংলাদেশের অন্যতম আর একটা শিল্পী ছিল হচ্ছে বব ডিলান। হ্যাঁ, বব ডিলান, কনসার্ট ফর বাংলাদেশের অন্যতম আর একটা শিল্পী ছিল বব ডিলান। এই বব ডিলান কিন্তু হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশের অন্যতম শিল্পী, বিটল ব্যান্ড দলের সদস্য তারা। তো 2016 সালে এই বব ডিলান কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে। বলা হয় কনসার্ট ফর বাংলাদেশের কোন শিল্পী সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে, এর নাম হচ্ছে বব ডিলান। কিন্তু মূল আয়োজক ছিল তো জর্জ হ্যারিসন এবং ভারতের হচ্ছে বিখ্যাত সেতারাবাদক পণ্ডিত রবি শঙ্কর। ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। ঠিক আছে, ম্যাডিসন স্কয়ার। হ্যাঁ, ম্যাডিসন স্কয়ার। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন যেটা হইলো সেটা হচ্ছে, এটা তো হইলই, তারপরে স্বাধীন বাংলা ফুটবল দলও ছিল। আবার ওই যে চরমপত্র অনুষ্ঠান চট্টগ্রাম কালুঘাট বেতার থেকে প্রচারিত হতো, এম আর আক্তার মুকুল, যেটা ওই অনুষ্ঠান ওটা রচনা করতেন হচ্ছে কল্যাণ মিত্র। হ্যাঁ, চরমপত্র অনুষ্ঠান চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে প্রচারিত হতো। হ্যাঁ, তো এটা মানে পাঠ করতেন এম আর আক্তার মুকুল ব্যঙ্গচিত্র করে, আর এটা কল্যাণ মিত্র সেটা লিখছিল, ওই স্ক্রিপ্ট লিখছিল আর কি। তো যাই হোক, পরবর্তীতে আমরা চলে আসবো হচ্ছে আবার ডিসেম্বরে চলে আসবো 6 ডিসেম্বর 1971। বাংলাদেশের প্রথম শত্রু মুক্ত জেলা হচ্ছে যশোর। 6 ডিসেম্বর বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে ভুটান। আর ওই দিনেই বিকেলে 4টার পরে ভারত বাংলাদেশকে দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে। ঠিক আছে, এরপর যেটা হবে সেটা হচ্ছে
7 তারিখে 8 তারিখে ভারত আবার হচ্ছে ঢাকায় কয়েকটা পাকিস্তানের হচ্ছে ঘাঁটিতে আক্রমণ করে। এরপর 14 ডিসেম্বর গিয়ে পাকিস্তান আর মানে সেনাবাহিনী বুদ্ধিজীবী একটা হত্যাকাণ্ড চালায়। এই 14 ডিসেম্বর সমগ্র বাংলাদেশে 700+ মানুষকে হচ্ছে বুদ্ধিজীবীকে হত্যা করে। ঠিক আছে। তো এই 14 ডিসেম্বর তো বর্তমানে আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। আর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ হচ্ছে রায়ের বাজার বধ্যভূমি, মিরপুর, ঢাকা। এরপর 16 ডিসেম্বর যেটা হয়েছিল সেটা হচ্ছে আহ পাকিস্তানের সেনাপ্রধান আমির আবদুল্লাহ খান নিয়াজি, একে নিয়াজি যাকে আমরা বলি, প্রায় 93,000 সৈন্য নিয়ে যৌথ বাহিনী প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে রেসকোর্স ময়দানে বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করেন। এই আত্মসমর্পণ অনুষ্ঠানে যৌথ বাহিনী প্রধান হিসেবে স্বাক্ষর করেন দলিল হচ্ছে জেনারেল জগজিৎ সিং অরোরা, আর পাকিস্তানের পক্ষে আমির আবদুল্লাহ খান নিয়াজি, আর বাংলাদেশের পক্ষে এই অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। ঠিক আছে। তো মোটামুটি যুদ্ধ শেষ। ঠিক আছে। এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কিন্তু অনেক গান, তারপর হচ্ছে অনেক সিনেমা, অনেক উপন্যাস, অনেক নাটক রচিত হয়েছে। ঠিক আছে। তো এখান থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে এই নাটক, উপন্যাস, গানগুলো একটু একটু করে পড়বো। ঠিক আছে। আর সবার মতো করে একটু নিজের মতো করে পড়ে নিব। ঠিক আছে। ওইগুলো আমি পড়াচ্ছি না, যার কাছে যে বই আছে ওই বই থেকেই পড়েন। যার কাছে যে বই আছে ওই বই থেকেই পড়েন। ঠিক আছে। পড়লে ওইটা আমি হচ্ছে সামনের ক্লাসে কোনো প্রশ্ন যদি থাকে তো সবাই করবেন, আমি ওইটার হচ্ছে সলভ দিয়ে দিব আশা রাখি। আর গতানুগতিক মুক্তিযুদ্ধ থেকে ওইভাবে প্রশ্ন হচ্ছে না, একটু ডিপলি হচ্ছে। যেমন আমি বললাম হচ্ছে চরমপত্র, তারপরে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা আসবে হচ্ছে মুক্তিযুদ্ধ অবদানের জন্য মানে রাষ্ট্রায়ত্ত খেতাব, রাষ্ট্রীয় খেতাব। ঠিক আছে। 672 জনকে রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয়। আগে ছিল 676 জন, বর্তমান হচ্ছে 672 জন, 4 জনের বাদ করেছে আওয়ামী লীগ সরকার। ঠিক আছে। তো আমি মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীরত্ব সূচক খেতাব আমি একটু পড়াবো। আচ্ছা, মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরত্ব সূচক খেতাব মানে রাষ্ট্রীয় খেতাব, বীরত্ব সূচক রাষ্ট্রীয় খেতাব, রাষ্ট্রীয় খেতাব। আচ্ছা, সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীরশ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম বর্তমানে 67 জন, এরপর হচ্ছে বীর বিক্রম 174 জন, এরপরে বীর প্রতীক 424 জন। তাহলে 7 7 14 আর 8 22 2 হাতে থাকে 2, 6 2 8, 8 8 15, 15 আর 2 কত 17, 7 হাতে থেকে 1, 4 1 5 আর 1 6। তাহলে মুক্তিযুদ্ধে বীরত্ব সূচক খেতাব প্রদান করা হয়েছে টোটাল 672 জনকে, 672 জনকে। ঠিক আছে। 672 জনকে, এর মধ্যে বীরশ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম হবে এটা। হ্যাঁ, বীর উত্তম, এরপর বীর বিক্রম, বীর উত্তম, বীর বিক্রম আর বীর প্রতীক। ঠিক আছে। বীর প্রতীক বোঝা গেছে। তাহলে 7 জন বীরশ্রেষ্ঠ, এটা ভালো করে পড়তে হবে, কেন পড়তে হবে বলছি। 7 জন বীরশ্রেষ্ঠ কে কত নম্বর সেক্টরে যুদ্ধ করলো এটা আমাদের পড়তে হবে। ঠিক আছে। কে প্রথম মারা গেল, কে সর্বশেষ মারা গেল, এটা পড়তে হবে। এই পর্যন্ত হলে একটু বলেন তো। ঠিক আছে। আচ্ছা, পরীক্ষায় বর্তমানটা রাবিউল ইসলাম, আমি যেটা লেখা দিচ্ছি এটা অ্যান্সার করবেন ভাই। ঠিক আছে। আমি যেটা
বর্তমান লিখে দিচ্ছি, এটা অ্যান্সার করবেন, ঠিক আছে? তাহলে বীরশ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 67 জন, বীর বিক্রম 174 জন, বীর প্রতীক 424 জন। ওকে, দেখেন বীরশ্রেষ্ঠ 7 জনের মধ্যে কিন্তু হচ্ছে বীরশ্রেষ্ঠ 7 জনের মধ্যে 3 জন ছিল সেনাবাহিনীর, একজন ছিল হচ্ছে সিপাহী মোস্তফা কামাল, যিনি সর্বপ্রথম মারা যায় বীরশ্রেষ্ঠদের মধ্যে, আর তারপর সিপাহী হামিদুর রহমান, আর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, যিনি সর্বশেষ শহীদ হয়েছিলেন, ঠিক আছে? চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদে তার কবর আছে, 7 নং সেক্টরে তিনি যুদ্ধ করতেন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। আর দুইজন ছিলেন হচ্ছে ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস, বর্তমান হচ্ছে বিজিবি বিডিআর এর। এটা হচ্ছে স্কোয়াড্রন লিডার রুহুল আমির, সরি মুন্সি আব্দুর রউফ, এবং হচ্ছে নূর মোহাম্মদ শেখ, এই দুইজন ছিলেন, ঠিক আছে? আর নৌবাহিনী থেকে ছিল একজন স্কোয়াড্রন লিডার রুহুল আমিন, আর অন্যদিকে ছিল হচ্ছে বিমান বাহিনীর একজন ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। তাহলে বীরশ্রেষ্ঠ 7 জন মধ্যে ছিল 3 জন সেনাবাহিনী, 2 জন হচ্ছে ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলস। হ্যাঁ, তারপর বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন ওর নাম হয়ে গেল হচ্ছে ইপিআর এর নাম পরিবর্তন হয়ে যায় কি বিডিআর বাংলাদেশ রাইফেলস। এরপর ওই যে 2009 সালে 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড হয় না, সেনাবাহিনীর 57 জন অফিসারকে মেরে ফেলা হয়েছিল, ওই ইপিআর এর পর বিডিআর, তারপর বিডিআর এর পর 2011 সালে নামকরণ করা হয়েছে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, ঠিক আছে? হ্যাঁ দেয়। এরপর এই 3 জন বীরশ্রেষ্ঠের মধ্যে হচ্ছে সেনাবাহিনী 3 জন, বিজিবির ইপিআর এর হচ্ছে 2 জন, ঠিক আছে? নৌবাহিনীর 1 জন, বিমান বাহিনীর 1 জন, টোটাল 7 জন। এটা সর্বোচ্চ, বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাবের নাম হচ্ছে বীরশ্রেষ্ঠ, ঠিক আছে? বীরশ্রেষ্ঠ, ঠিক আছে? তাহলে দেখেন বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম মারা যায় হচ্ছে কে? মোস্তফা কামাল। এই মোস্তফা কামাল 2 নম্বর সেক্টরে যুদ্ধ করতো। আর তারপর হচ্ছে সর্বশেষ মারা যায় ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। 7 নম্বর সেক্টরে যুদ্ধ করতো, ঠিক আছে? সিপাহী হামিদুর রহমান 4 নম্বর সেক্টরে যুদ্ধ করতো। তাহলে সেনাবাহিনীর 3 জন 3টা সেক্টরে যুদ্ধ করতো। 2 নম্বরে মোস্তফা কামাল, 4 নম্বরে হামিদুর রহমান, 7 নম্বরে জাহাঙ্গীর। ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলস 2 জন, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, ঠিক আছে? তিনি হচ্ছে 8 নম্বর সেক্টরে যুদ্ধ করতেন। আর আরেকজন ছিল হচ্ছে মুন্সি আব্দুর রউফ, তিনি 1 নম্বর সেক্টরে যুদ্ধ করতেন। আর এই যে নৌবাহিনীর একজন স্কোয়াড্রন লিডার রুহুল আমিন, তিনি 10 নম্বর সেক্টরে যুদ্ধ করতেন। আর ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, তিনি তো কোনো সেক্টরে যুদ্ধ করেননি, তিনি হচ্ছে ওই পাকিস্তান থেকে পাকিস্তানের T-33 নামে একটা যুদ্ধ বিমান নিয়ে পালিয়ে আসতে লাগছেন, এসে ভারত পাকিস্তান সীমান্তে তার আর একটা পাইলটের সাথে ছিল, তার সাথে ধস্তাধস্তি করে কিন্তু তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন। কিন্তু তিনি ধস্তাধস্তি অবস্থায় কিন্তু মৃত্যুবরণ করেছিলেন, ঠিক আছে? এই পর্যন্ত বোঝা গেলে বলেন তো? শুধু তুমি তুমি করে তোমার কথা। আজকে আর ক্লাস বাড়াবো না, হ্যাঁ? আজকে আর ক্লাস বাড়াবো না, এখানে শেষ করে দিব, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, হ্যাঁ? একটু সাবধানে থাকেন, ঠান্ডা পড়ছে, মানে ঠান্ডা লাগেন না, ঠান্ডা লাগালে 2 সপ্তাহ চলে যাবে। আর একটু পড়েন, ভালো করে পড়েন, খুব দ্রুতই মানে পরীক্ষা হবে, প্রাইমারি পরীক্ষাটা হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, কেমন? আর দোয়া রাখবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালাম রাজীব আল হাসান।
শাহাদাত রাকিব ওয়ালাইকুম আসসালাম ভাই।